আলীনগর গ্রাম, যার বুক চিরে বয়ে গেছে রূপরেখা নদী। সেই গ্রামের এক প্রান্তে বড় বোন যমুনা, তার স্বামী বিমল এবং তাদের 7 বছরের ছোট্ট ছেলেকে নিয়ে বাস করত। যমুনার জীবনের প্রতিটি দিনই ছিল সংগ্রামের। স্বামী বিমল পরের জমিতে জনমজুরি করে যা সামান্য রোজগার করত তা দিয়ে নুন আনতে পান্তা ফুরানোর দশা। যমুনার ঘরটি ছিল মাটির দেয়াল আর খড়ের ছাউনি। বর্ষায় জল পড়ত আর শীতে হাড় কাঁপানো ঠান্ডায় তারা থরথর করে কাঁপত। কিন্তু যমুনার মনে কোনো মলিনতা ছিল না। অন্যদিকে সেই গ্রামেরই অন্য প্রান্তে ছিল ছোট বোন ললিতার রাজপ্রাসাদ সমতুল্য বাড়ি। ললিতার বিয়ে হয়েছিল গ্রামের সবচেয়ে প্রভাবশালী জমিদার বংশে। তার ঘরে ছিল অগাধ ঐশ্বর্য, দাস দাসীর বিশাল বহর। ললিতা তার রূপ আর সম্পদের গরিমায় সব সময় ধরাকে সরা জ্ঞান করত। বড় বোন যমুনার এই দরিদ্র দশা ললিতার কাছে ছিল একটি চরম লজ্জার বিষয়। তাই সে যমুনার সাথে সব সম্পর্ক প্রায় চুকিয়ে দিয়েছিল। ললিতার একমাত্র মেয়ের আজ প্রথম জন্মদিন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ললিতা এলাহি কাণ্ড শুরু করেছে। সকাল থেকেই ললিতার বাড়িতে শাঁখ আর উলুধ্বনি চলছে। দামি দামি ঘোড়সওয়ার আর পালকি করে অতিথিরা আসতে শুরু করেছে। উৎসবের ভিড়ে ললিতার এক ঘনিষ্ঠ প্রতিবেশী তাকে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, ললিতা, তোমার দিদি যমুনাকে তো দেখছি না, সে কি আসবে না? ললিতা বিরক্তিতে ভ্রু কুচকাল, কিন্তু মুখে সাজানো হাসি ধরে রেখে বলল, ও তো আমাদেরই আপনজন, সে অবশ্যই আসবে এবং দেখে খুব খুশি হবে। ললিতা দ্রুত পায়ে অন্দরমহলে চলে গেল। সেখানে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মনেই রাগে ফুঁসতে লাগলো। আমি কেন ওই ভিখারিনীকে ডাকতে যাব? যখন আমার বান্ধবীরা দেখবে যে আমার দিদি ভিখারির মতো শাড়ি পরে এসেছে, তখন আমার কতটা অপমান হবে। ও তো আমার বংশের ইজ্জত ধুলোয় মিশিয়ে দেবে। বেলা গড়িয়ে দুপুর হলো। গ্রামের ধনী পরিবারের মহিলারা দামি পোশাক পরে ললিতার বাড়ির দিকে যাচ্ছিলেন। মেঠো পথের পাশেই ছিল যমুনার ছোট কুঁড়ে ঘর। মহিলারা সেখানে দাঁড়িয়ে বললেন, ও যমুনাদি, তোমার বোনের বাড়িতে আজ কত বড় উৎসব, অথচ তুমি এখনো এখানে? যমুনা অবাক হয়ে গেল। সে জানতই না আজ ললিতার মেয়ের জন্মদিন, কিন্তু নিজের বোনের সম্মান রক্ষা করতে সে হাসি মুখে বলল, আমি আসলে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আপনারা এগোন, আমি আসছি। মহিলারা চলে যেতেই যমুনার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে একলা ঘরে বসে কাঁদতে কাঁদতে ভাবল, আমার বোন নিজের দিদিকে নিমন্ত্রণ করলো না। ওগো শুনছো, ললিতার মেয়ের আজ জন্মদিন, আমি মাসি হয়ে ঘরে বসে থাকবো? যমুনা, বড় মানুষের বড় বড় ব্যাপার। নিমন্ত্রণ ছাড়া সেখানে গেলে ললিতা আমাদের অপমান করতে পারে। আরে, ও আমার নিজের বোন, অপমান কেন করবে? ও আমাদের দেখলে খুব খুশি হবে। মা চলো না, আমি আমার ছোট বোনকে দেখবো। যমুনা সিন্ধুক হাতড়ে নিজের হাতে বোনা একটি চমৎকার উলের চাদর বের করল। সে তার ছেলেকে নিয়ে ধুলোমাখা পথে ললিতা রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালো। যমুনা নিজের পুরনো শাড়ি আর ধুলোমাখা পা দেখে একটু কুণ্ঠিত হলো। ঠিক তখনই ললিতার নজর পড়ল যমুনার ওপর। যমুনাকে দেখে ললিতার রক্ত মাথায় চড়ে গেল। সে অতিথিদের পাশ কাটিয়ে যমুনাকে ঘরের একপাশে অন্ধকার কোণায় ডেকে নিয়ে গেল। তুই এখানে কেন এসেছিস? আমি তো তোকে নিমন্ত্রণ পাঠাইনি। তুই জানিস এখানে কত বড় বড় ঘরের লোক এসেছে? তারা যদি জানে তুই আমার বোন, তবে আমার সমাজে কোনো মান থাকবে? যমুনার দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তার স্বামীর কথা মনে পড়ে গেল। সে কম্পিত গলায় বলল, বোন, আমি তো শুধু তোর মেয়েকে আশীর্বাদ করতে এসেছিলাম। এই দেখ, আমি নিজের হাতে তোর মেয়ের জন্য এই চাদরটা বুনেছি, এটা দিয়েই আমরা চলে যাব। থাম তো। আমার মেয়ের জন্য বিদেশ থেকে রেশমি চাদর এসেছে, তোর এই খসখসে উলের চাদরের কি মূল্য আছে? যা এখান থেকে। না না, এখন গেলে সবাই তোকে দেখতে পাবে। তুই বরং ওই পেছনের অন্ধকার গোডাউন ঘরে গিয়ে বস। অতিথিরা চলে যাওয়ার পর তুই চলে যাবি। ললিতা নিষ্ঠুরভাবে যমুনা আর তার ছেলেকে ডেকে নিয়ে একটি ময়লা গোডাউন ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। যমুনার ছেলেটি তখন ভীষণ ক্ষুধার্ত। জানলা দিয়ে দামি খাবারের গন্ধ আসছিল। ললিতা তার পরিচারিকাকে দিয়ে কিছু মাছ মাংসের উচ্ছিষ্ট আর এঁটো ভাত দিয়ে বলল, ওই ভিখারিনীকে বল খেয়ে নিতে। পরিচারিকা গোডাউন ঘরে পৌঁছালে যমুনার ছেলেটি ক্ষুধার জ্বালায় সেই এঁটো ভাতের দিকে হাত বাড়াতে যায়। যমুনা তার হাতটা শক্ত করে চেপে ধরল। সে ডুকরে কেঁদে উঠে বলল, ওগুলো খাস না সোনা, আমরা গরিব হতে পারি কিন্তু জানোয়ার নই। এই খাবার গিলে আমাদের পেট ভরবে না রে। মা, মাসি কি আমাদের ভালোবাসে না? কিছুক্ষণ পর ললিতা স্টোর রুমের কাছে এসে বিদ্রুপ করে বলল, সাহস তো দেখো এই ছোট লোকের, নিজেকে আমার দিদি বলে দাবি করে। যমুনার বুকটা চিরে গেল। সে আর এক মুহূর্তও থাকলো না, পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। বাড়ি ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হলো। যমুনা দেখল একটি বটগাছের নিচে এক বৃদ্ধ পথিক ক্লান্ত হয়ে ধুকছেন। যমুনা নিজের সব দুঃখ ভুলে গিয়ে সে বৃদ্ধের সেবা করল। বৃদ্ধকে নিজের জরাজীর্ণ ঘরে নিয়ে গিয়ে নিজের জন্য রাখা শেষ রুটিটুকু খাওয়ালো।
সে বৃদ্ধ আসলে ছিলেন অন্নপূর্ণার আশীর্বাদ প্রাপ্ত এক যোগী। তিনি যমুনা সেবায় সন্তুষ্ট হয়ে বললেন, বেটি, তোর এই কুড়ে ঘরের মেঝেতে যে চোখের জল পড়েছে সেই জলই তোর ভাগ্য বদলে দেবে। আজ রাতে তুই তোর উঠোনের উয়োর পূর্ব কোণে শুধু এক কলস জল ঢেলে দিস। এই বলে যোগীটি চলে গেল। যমুনা রাতে তাই করল। অলৌকিকভাবে দেখা গেল যেখানে জল ঢালা হলো সেখানে মাটি ফেটে একটি সোনার কলস বেরিয়ে এলো। সেই কলস থেকে অদ্ভুত এক স্বর্গীয় সুগন্ধ বের হতে লাগলো, যা পুরো গ্রামকে মোহিত করল। সেই কলসের মধ্যে হিরে আর জহরত জল করছিল। রাতারাতি তাদের কুড়ে ঘর একটি শ্বেত পাথরের প্রাসাদে পরিণত হলো। যমুনা আর বিমল এখন গ্রামের সবচেয়ে ধনী। কিছুদিনের মধ্যেই ললিতার ভাগ্যে চাকা ঘুরে গেল। তার স্বামী সব ব্যবসা ডুবে গেল, রাজপ্রাসাদে আগুন লাগলো আর তাদের সব সম্পদ ভস্মীভূত হলো। অহংকারের কারণে ললিতার পাশে কেউ দাঁড়ালো না। ললিতা তখন ভাবল, এখন তাদের শেষ সম্বল তার দিদি। সে সেখানে সাহায্যের জন্য গেল। সেখানে গিয়ে ললিতা থমকে গেল। যেখানে কুড়ে ঘর ছিল সেখানে এক অপরূপ সুন্দর প্রাসাদ দাঁড়িয়ে আছে। যমুনার বড় লোক হওয়ার রহস্য ললিতা জানতে চাইল। সহজ সরল যমুনা নির্দ্বিধায় সব বলল। ললিতা সব শুনে লোভে ফেটে পড়ল এবং সেই বৃদ্ধ যোগীকে খুঁজতে বনে গেল। অবশেষে সে খুঁজেও বের করল। ললিতা দম্ভের সাথে বর চাইল, কিন্তু যোগী অন্তর্যামী, সে সব জানে। সে রেগে গেল এবং তাকে অভিশাপ দিতে চাইল, কিন্তু যমুনা সেখানে ছুটে এসে যোগীর পা জড়িয়ে ধরল। বাবা, ওকে অভিশাপ দেবেন না। ও আমার ছোট বোন। ওর ছোট বাচ্চার মুখ চেয়ে ওকে মার্জনা করুন। যমুনার এই বিশাল উদারতা আর ক্ষমাশীল হৃদয় দেখে ললিতার চোখে দম্ভের পর্দা ছিঁড়ে গেল। সে বুঝতে পারল, সম্পদ মানুষকে বড় করে না, বড় করে সুন্দর মন। ললিতা ফুপিয়ে কেঁদে উঠে যমুনার পা জড়িয়ে ধরল এবং নিজের সব ভুলের জন্য ক্ষমা চাইল। যমুনা তার বোনকে ক্ষমা করে দিল। ললিতা তার সব অহংকার ত্যাগ করল এবং যমুনা তাকে নিজের অর্ধেক সম্পদ দিয়ে পুনরায় প্রতিষ্ঠিত হতে সাহায্য করল।